কিছুক্ষণ আগেই বাসায় পৌঁছেছে নমিতা, কাইফা ও কুষাণ। শরীরে লেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ধুলাবালির কণা দূর করতে ফ্রেশ হয়ে নিল নমিতা। হাতের কাছে টাওয়েল না পাওয়ায় কাইফাকে ডাক দিল সে। তাওয়ালটা কোথায় রে কাইফা? কাইফা তখন তার মা বাবার ঘরে। ওই রুম থেকে উচ্চস্বরে জবাব দিল। টাওয়াল আমার কাছে, আসছি আমি। নমিতা ধীর পায়ে একটু পথ এগুলো ড্রয়িং রুমের মাঝে এসে দাঁড়াতেই কাইফা তার সামনে এসে পড়ল। নরম তুলতুলে তোয়ালেটা নমিতার হাতে দিয়ে বলল। আপু, চলো ছাদে যাই। এত রাতে ছাদে গিয়ে কি করব? এখন ছাদে যাওয়ার মুড নেই। কণ্ঠে তীব্র অনীহা নমিতার। মেলা থেকে আসার পর শরীর ক্লান্ত, ছাদে যাবার মতো কোনো উদ্যম অবশিষ্ট নেই। তাই আর কথা বাড়ালো না। ধীর পায়ে এগিয়ে চলল রুমে। কাইফা চুপচাপ নমিতার পেছন পেছন রুমে ঢুকলো। কিছু সময় চুপ থেকে নীরবতা ডিঙিয়ে কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে আবারও আবদার করলো। চলো না আপু, একটু ছাদে যাই। ছাদে এখন অনেক মানুষ আছে। এইমাত্র ভাইয়া গিটার নিয়ে ছাদে গেল। নিশ্চয়ই আজ গান গাইবে ভাইয়া। আপু চলো না আপু, চলো। আপু, অনেক মজা হবে, চলো প্লিজ। নমিতা হাত ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে বারবার কাইফা অনুরোধ করলো। আরো কয়েকবার উদ্বিগ্ন স্বরে অনুরোধ করলো কাইফা, যেন ওইখানে না গেলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। বাচ্চাদের মতো বারবার একই সুরে আবদারে নমিতা ভনিতা না করে শেষমেশ যেতে রাজি হলো। অলসতা দূরে ঠেলে নিজেকে পরিপাটি করে খানিকক্ষণ বাদে ছাদে প্রবেশ করলো। ছাদে রাতের তারা ভরা খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে বসেছে কিছু ছেলে মেয়ে। ছাদে থাকা দোলনার নিকট আরেকটা দল হাসি ঠাট্টায় মত্ত। বৈদ্যুতিক লাইটের আলোয় দেখা যাচ্ছে দৃশ্যগুলো। নমিতা ফিসফিস করে কাইফাকে বলল। কোন পাশে দাঁড়াবো? কাইফা চোখ দ্বারা ইশারায় বুঝালো। আমার সঙ্গে এসো। ছাদে চাঁদের মিয়মান আলোয় ছড়িয়ে থাকা ছেলে মেয়েদের কোলাহল তার ক্লান্ত চেহারায় অনিচ্ছার প্রাচীর তুলে দিলেও কাইফার আবদার উপেক্ষা করতে পারলো না। কাইফার পেছন পেছন হাঁটলো নমিতা। একটু দূরে থেকে শোনা যাচ্ছে একটা মেয়ে গান গাইছে। নমিতা ভালো করে দেখে বুঝলো ওই মেয়েটা জেরিন। পাটি বিছিয়ে বসে থাকা ছেলে মেয়েদের নিকট পৌঁছাতেই একটা ছেলে কাইফাকে উদ্দেশ্য করে বলে উঠল। আরে কাইফা যে, জেরিনের সাথে বসে পড়ো। সবাই নড়ে চড়ে একটু জায়গা করে দিল তাদের। বসে পড়লো নমিতা আর কাইফা। এখানে তারা দুজন ছাড়াও দুটি ছেলে আর দুটি মেয়ে রয়েছে। অন্য ছেলেটা বয়সে সবার থেকে বড় হবে হয়তো। আরেকটি বাচ্চা মেয়ে সবার মাঝে বসে আকার খাচ্ছে। নমিতা আর কাইফা যোগদান করায় দল ভারী হলো তাদের। কুষাণ গিটারের তারে হাত বুলাতে বুলাতে বলল। এখন কে গাইবে? জেরিন খুবই আগ্রহ নিয়ে বলল। এখন কাইফা একটা গান গাইবে। কাইফার গলার আওয়াজে গান শুনিনি। কাইফা, তুমি আজ একটা গান শোনাবে? কি শোনাবে না আমাদের? আকস্মিক এরূপ প্রস্তাবে হকচকিয়ে গেল কাইফা। খানিকটা ঘামে মুখের আদল ভীতিগ্রস্ত দেখাচ্ছে। আমতা আমতা করে বলল। আমি গান গাইতে পারি না আপু, তোমরাই গাও, আমি শুনি। তা বললে কি করে হয়? আজ তোমাকে একটা গান গাইতেই হবে। 4 লাইন হলেও আমরা শুনবো। কুশ, তুই কিছু বল। সবার দৃষ্টি তাক করলো কুষাণের দিকে। কুষাণের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। গা ছাড়া ভাব নিয়ে দৃষ্টি নিবদ্ধ অদূরে। তবে বোনের ইতস্তত বোধটা চোখে এড়ালো না তার। ভরট কণ্ঠে বলল। কাইফাকে ছেড়ে দে, ও আসলে গান গাইতে পারে না, ও হয়তো জোর করে গাওয়ানোর মানে হয় না। কুষাণের কথায় হাসি মুখে টকবগে পরিবেশটা মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। একে অপরের দিকে দৃষ্টি ঘুরাচ্ছে। নমিতা চুপচাপ পুরো ঘটনাটা দেখছিল, কিন্তু কিছু বলল না। পরিবেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাইফা কিছু একটা ভাবলো। হঠাৎ কি একটা মনে পড়তে তার চোখে মুখে হাস্যোজ্জ্বল ভাবটা ফিরে এলো। সে উচ্ছ্বাস ভরে বলল। আমি গাইতে পারি না তো কি হয়েছে? আমার নিমো আপু কিন্তু দারুণ গায়। আজ তাহলে নিমো আপুই গাইবে। আপু। কাইফা দৃষ্টি ঘুরিয়ে তাকালে দেখে নমিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কাইফা বুঝে ফেলেছে যে তার আপু রেগে গেছে। চুপটি মেরে জেরিনের সাথে লেপ্টে বসে আছে। নমিতা অপ্রস্তুত হয়ে পড়লেও কিছু সময়ের মধ্যে নিজেকে সামলে নিল। সকলের জোরাজুরিতে বাধ্য হলো গাইতে। কুষাণ ভাষাহীন চোখে তাকিয়ে আছে নমিতার দিকে। নমিতা কিছুক্ষণ স্থির থেকে এক নজর কুষাণকে দেখে গাইতে শুরু করলো। এতটুকুতেই থামলো নমিতা। সামনে তাকিয়ে দেখে কুষাণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জেরিন হালকা ঝাঁকুনি দিয়ে হুঁশ ফিরালো কুষাণের।
নমিতার মিহি কণ্ঠের গান শুনে সবাই করতালির আওয়াজ তুললো। ছেলেটা বারবার প্রশংসা করছে নমিতার। নমিতা লজ্জায় মাথা নিচু করে মৃদু হাসছে। মাঝে কেটে গেল একটা দিন। বিকেলে নমিতা বইমেলায় যাওয়ার অজুহাত দিয়ে তার প্রেমিক শাফিন আলমের সাথে দেখা করতে এসেছে। আজ একটা রেস্টুরেন্টে তারা দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করছে। নমিতা অনেক নার্ভাস ছিল তখন, তাই বেশি সময় ব্যয় করেনি ওখানে, দ্রুত বাসায় চলে আসে। যদিও শাফিন অনেক জোর করেছিল, কিন্তু নমিতার দিকটা চিন্তা করে আর বাধা দেয়নি। ঘড়িতে থাকা ঘন্টার কাঁটা এখন 12টার ঘরে। কাইফা ঘুমিয়ে পড়েছে, কিন্তু নমিতা এখনো ঘুমায়নি। শাফিনের সাথে কোনো কারণে রাগ করে সন্ধ্যা থেকে ফোনের সিম খুলে রেখেছে। পূর্বে ডাউনলোড করে রাখা একটা সিনেমা দেখছে এখন। হঠাৎ বয়স্ক গলায় তার নাম ধরে ডাক শুনতে পেল। অপরিচিত কণ্ঠস্বর শ্রবণ হতে নমিতা দ্রুত উত্তর করলো। জেঠু কিছু বলবে? হ্যাঁ নিমো, জলদি আমার রুমে আয়। নমিতা বুঝতে পারলো না এই সময়টাকে রুমে ডাকার কারণ। হাতে হাতে অন্যটা খুঁজে শরীর পেঁচিয়ে দরজা খুললো। হানিফ তরফদারের রুমের দ্বার মুখে দাঁড়ালো নমিতা। কুমট পরিবেশ, থমথমে মুখাবত সকলের। বুকে হাত গুজে কাঠিন্য আদলে দাঁড়িয়ে আছে কুষাণ। মাহমুদা বেগমের মুখে চিন্তার ছাপ। গম্ভীর মুখ করে বসে আছে হানিফ তরফদার। নমিতা বুঝতে পারছে না এখানে হয়েছেটা কি, কি কারণে সবাই এই গম্ভীর ভাব। তার কারণ মেলাতে পারছে না। চাপা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। জেঠু কিছু হয়েছে? মুখ খুললো কুষাণ। গমগমে আওয়াজে প্রশ্ন ছুড়লো। নিকিতা এখন কোথায়? ভরকে গেল নমিতা। অযৌক্তিক প্রশ্নে মসৃণ কপালে ভাঁজ ফেলে প্রত্যুত্তর করলো। এত রাতে আপু কোথায় থাকতে পারে? নিশ্চয়ই বাড়িতে। এটা কোনো প্রশ্ন হলো? ক্ষুব্ধ গলায় থমকালো কুষাণ। একদম ন্যাকামো করবি না। আমার সামনে ছলনা করার দুঃসাহসও দেখাবি না। ঝটপট বলে দে নিকিতা এখন কোথায় আছে। আমি জানি নিকি যেখানেই গিয়েছে নিশ্চয়ই তোকে বলেই বেরিয়েছে। মান সম্মান বাঁচাতে চাইলে দ্রুত বল। মৃদু কেঁপে উঠলো নমিতা। শঙ্কিত চাহনি ফেলে মাহমুদা বেগমের কাছে পৌঁছালো। এতটুকু বুঝতে পেরেছে নিশ্চয়ই কিছু ঘটেছে। তার বোকা বোকা প্রশ্নে হয়তো পরিবেশ আরো বিগড়ে যেতে পারে, তাই কণ্ঠ খাদে নামিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলো। আপুর কি কিছু হয়েছে? মাহমুদা বেগম তপ্ত শ্বাসে ত্যাগ করে বলল। নিকি আজ বান্ধবীর সাথে দেখা করার কথা বলে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো অবধি ফেরেনি। তার সমস্ত বান্ধবীদের বাড়িতে গিয়ে খোঁজ করে এসেছে তোর বাবা। সাথে কারো সাথে নাকি নিকি দেখা করেনি, কথাও হয়নি। তোর বাবা খুঁজতে খুঁজতে পাগল প্রায়। ব্যাপারটা ভালো ঠেকছে না। তুই কিছু জানিস? জানলে আমাদেরকে বলে দে মা, ভনিতা করিস না। একজনের জীবনের প্রশ্ন এটা। আচানক দৃষ্টিতে তাকালো নমিতা। বুকের ভেতর মাংসপিণ্ডটা যেন অস্বাভাবিক মাত্রায় লাফাচ্ছে। ভয়ে বারবার গলা ধরে আসছে। জেঠিমা বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আপু কোথায় গেছে, কি হয়েছে আমাকে কিছু বলেনি। ইনফ্যাক্ট আপু যে নিখোঁজ এটাই মাত্র জানলাম তোমাদের থেকে। আপুর কিছু হয়ে যায়নি তো? তোর ফোন বন্ধ কেন? আচমকা কুষাণের প্রশ্নে আবারও ঘাবড়ে গেল নমিতা। কিছুক্ষণ আমতা আমতা করে অবশেষে মুখ খুললো কাঁপা কাঁপা স্বরে বলল। এমনি। মেজাজ আরো খারাপ হলো কুষাণের। হঠাৎ ফোনের রিংটোনে মনোযোগ বিচ্যুত হলো সবার। হানিফ তরফদার কলটা রিসিভ করলেন, উঠে রুমের বাইরে চলে গেলেন। নমিতা জড়সড় হয়ে মাহমুদা বেগমের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। কুষাণ তার তীক্ষ্ণ দৃষ্টিতে যেন ভস্ম করে দিচ্ছে নমিতাকে। বহুক্ষণ পর মুখ কালো করে ফিরে আসলেন হানিফ তরফদার। কুষাণকে উদ্দেশ্য করে বললেন। গতকাল নিকিতাকে দেখতে পাত্রপক্ষ এসেছিল বরাবরের মতো। এবার আর পাত্রপক্ষের কটাক্ষ করেনি নিকিতার গায়ের রং নিয়ে। তাদের নাকি পছন্দ হয়েছিল নিকিতাকে। 2 দিনের ভিতর বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল। আর আজ নিকিতা চিঠি লিখে পালিয়েছে। মাত্র নিকিতার রুম থেকে খুঁজে পেয়েছে একটা চিঠি। কোন ছেলের সাথে পালিয়েছে? ছেলের নাম কি? চিঠিতে নাম উল্লেখ করেনি, শুধু লিখেছে পছন্দের মানুষ। ফোনে আর কথা বলা সম্ভব হয়নি এই মুহূর্তে। কালই নিমুকে নিয়ে গ্রামে যাবি। নিমুকে এখন বাড়িতে না দেখতে পেলে গ্রামের মানুষ বলবে ছোট বোনও পালিয়েছে। গ্রামের মানুষ একটু অন্যরকম। তিনি নমিতার দিকে তাকালেন, নরম গলায় জানতে চাইলেন। নিকিতার কার সঙ্গে রিলেশন ছিল? জানি না জেঠু, আমাকে কখনো নাম বলেনি। ফুপিয়ে কেঁদে উঠল নমিতা। রাগান্বিত কুষাণ দাঁতে দাঁত পিষে শাসালো। তার মানে তুই জানতি নিকি রিলেশনে জড়িয়েছিল, তারপরও তুই সবার থেকে হাইড করে গেলি বিষয়টা।
তোকে তো আমি। কুষাণ থাপ্পড় দিতে হাত উঠালে হানিফ তরফদার থামিয়ে দেন। নমিতা এখনো ভয়ে কাঁপছে, থেমে থেমে ফুপাচ্ছে। হানিফ তরফদার কুষাণকে তার রুমে পাঠিয়ে নমিতাকেও পাঠিয়ে দিলেন। নমিতা প্রচন্ড ভয় পেয়ে রয়েছে বোনের বোকামের জন্য। যদি তার রিলেশনটাও পাশ হয়ে যায়, যদি সবাই জেনে যায় তার কথা, তাহলে কি হবে? তাকে কি খুব মারবে? কুষাণ কোনোভাবে জানতে পারলে তাকে বাঁচিয়ে রাখবেন তো? তাকে যদি জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাহলে তার ভালোবাসা কি হবে? কি করে পারবে ভুলে যেতে? আর ভাবতে পারছে না নমিতা। চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ, কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেও পারলো না। ব্যাগপত্র গোছাচ্ছে নমিতা। সবসময়ের মতো মুখে সেই প্রাণবন্ত হাসিটা নেই। ম্লান মুখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ব্যাগপত্র গোছাচ্ছে, যেন এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পেছন থেকে কাইপার কণ্ঠে ধ্যান ভাঙলো তার। তুমি আজ সত্যিই চলে যাবে? নমিতা আগের মতোই নিজের কাজে ব্যস্ত, ছোট করে জবাব দিল। হুম। আর কিছুদিন থেকে যাও না আপু। থেকে যেতেই তো চেয়েছিলাম, কিন্তু এখন থাকা সম্ভব নয়। বাড়িতে ফিরতে হবে। তুই বরং সময় করে একদিন চলে যাস, কিছুদিন থেকে আসিস। কাইফার ভীষণ মন খারাপ। উদাসীন মনে যেতে দিতে চাচ্ছে না তার আপুকে। আবারও একা হয়ে যাবে, একা একা সময় পার করতে হবে তাকে। কয়েকদিন একসঙ্গে কাটানো সময়ের মায়া যেন ছাড়তে চাইছে না। কাইফা খুবই আবেগপ্রবণ মানুষ। অল্পতেই কেঁদে ফেলে, তো অল্পতেই হেসে ফেলে। চশমার নিচে চিকচিক করা অশ্রু টিস্যু দিয়ে মুছে নিল। দৃশ্যটুকু নমিতার চক্ষুগোচর হলো না। জামা কাপড় ভাঁজ করা রেখে সোজা হয়ে দাঁড়ালো। দু হাতের আলতো স্পর্শে কাছে টেনে নিল কাইফাকে, জড়িয়ে ধরলো তাকে। কোমল আঙুলের মৃদু স্পর্শ হাত বুলালো চুলে। নীরবে জড়িয়ে রাখলো কিছুক্ষণ, নীরবতায় ঘিরে রাখলো মুহূর্তটা। দরজার খটখটাও যে দুজনের আবেগ ঘন মুহূর্ত থেকে বেরিয়ে এলো। দুজনের ওড়না দিয়ে চোখ মুছে নিল। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা যেন দেখেও দেখলো না এদিকে কি ঘটছে। 11টা নাগাদ বেরোবো, রেডি থাকিস। এতটুকু বলেই নিচের মতো চলে গেল। জবাবটা শোনার আগ্রহ দেখালো না। নমিতা এবার সময়টা দেখে নিল। 9টা বেজে 51 মিনিট। আর বেশি সময় নেই, অতি দ্রুত ছাড়তে হবে এই ব্যস্ত নগরী। স্টেশনে বসে আছে নমিতা। কুষাণটাকে বসিয়ে রেখে কোথাও একটা গেছে। একজন মধ্যবয়স্ক লোক খারাপ নজর দেখছে তাকে। লোকটা যথেষ্ট মোটা এবং কালো, দাঁত কপাটে বের করে হাসছে। অস্বস্তি হচ্ছে ওর। বোরকা হিজাব ঠিক আছে কিনা বারবার দেখছে। না, সবই ঠিক আছে। মায়াবী কাজল কালো চোখ দুটো শুধু উন্মুক্ত, এতে পুরুষের কুনজর থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। আর কি করে নিজেকে ঢেকে রাখলে তাদের এই নজর থেকে রেহাই পাবে তা জানা নেই নমিতার। সেদিকে আর কান দিল না। যার যেই কর্ণ, যে অভ্যাস, সেটা সে কোনোদিনও যাবে না। কথায় বলে না, মানুষ অভ্যাসের দাস, সেটারই প্রতিফলন এখানে। মিনিট কয়েক বাদে কুষাণ এলো। পরনে তার ধূসর রঙা শার্ট, কালো প্যান্ট, স্লিভ দুটো কনুই পর্যন্ত কোটানো। হাতে সবসময়ের মতো একটা ঘড়ি, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নমিতা তাড়া দিল। তল্পি তল্পা নিয়ে উঠে পড়, তাড়াতাড়ি আয়। কুষাণের পেছন পেছন উঠে পড়লো ট্রেনে। ব্যাগপত্র জায়গা মতো রেখে জানালার কাছটায় বসে পড়লো নমিতা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া। বাস চড়তে পারে না সে। সে প্রচন্ড বমি পায় তার। ট্রেনের জার্নিটাই তার জন্য আরামদায়ক। ঠিক তার সামনে বসেছে কুষাণ। আরো একটা ছেলে এসে তাদের সাথে ব্যাগপত্র রেখে কুষাণের সাথে বসে পড়লো। জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে নমিতা। কুষাণ হঠাৎ জিজ্ঞাসা করলো। কিছু খাবি? নমিতা মাথা নেড়ে বোঝালো যে কিছু খাবে না। এতক্ষণ মাস্ক পরে থাকা সম্ভব হবে না, তাই নমিতা মাস্কটা খুলে ফেললো। জানালা দিয়ে আগত শীতল বাতাসে মন জোড়াচ্ছে। নমিতা মনে মনে ভাবছে, এমন যদি হতো, আমার প্রিয় মানুষটা আমার এই বিদায়ের মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আমাকে দেখছে, দূর থেকে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। সকলের অগোচরে চোখাচোখি হবে আমাদের, চোখে চোখে কথা হবে। দূরত্ব বাড়ার দরুন বুকে শূন্যতা অনুভব হবে, কষ্ট পাবে। দু চোখ ভরে উঠবে দুজনার, তবুও হেসে বিদায় দেবে আমাকে। কিন্তু কিন্তু সে তো এখনো জানে না আমি যে চলে যাচ্ছি, আর কখনো দেখা হবে না আমাদের। ভাবতেই মনটা আবারও খারাপ হয়ে গেল তার। সে চাইলেই কথা বলতে পারে না সাফিনের সাথে। সাফিনের যখন সময় হয় তখনই তার সাথে যোগাযোগ করে। ব্যাপারটা শুরুতে অদ্ভুত লাগলেও এখন মানিয়ে নিয়েছে। আকস্মিক কারো স্পর্শে ঘোর কাটলো তার। তাকিয়ে দেখে তার কোলে মাথা রেখে শুয়ে আছে কুষাণ। নমিতা হতবাক চোখে দেখছে কুষাণের কাণ্ড। ট্রেনের ভিতর এমন অসভ্যতম মোটেও কল্পনা করেনি। হৃদয় কুঞ্চন করে কুষাণের হাব ভাব দেখছে।
নিচু স্বরে কটমট স্বরে বলল। করছোটা কি কুষাণ ভাই? স্টেশনের মধ্যে এমন অসভ্যতামি আমি একটুও টলারেট করব না। আর কিছু বলা বা করার আগে কুষাণ তার ফোনটা ধরিয়ে দিল নমিতার হাতে। ফোনের নোটবুকে কিছু লেখা আছে। নমিতা ফোনের দিকে একবার তাকিয়ে আর একবার কুষাণের দিকে তাকালো। চোখ জোড়া বন্ধ করে নমিতার কোলে মাথা রেখে ঘুমানোর ভান করছে সে। চোখ সরিয়ে ফোনের নোটবুকে লেখাটুকু পড়লো। সামনে বসে থাকা লুচ্চাটা তোকে কোনো জোরে দেখছিল, যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে খাবে। একটু পাশে তাকিয়ে দেখ, ওখানেও কতগুলো কুত্তা বসেছে। শুধুমাত্র ট্রেন বলে ঝামেলা করলাম না। আমি যদি না শুয়ে পড়তাম তাহলে ছেলেটা তোর সঙ্গে বসে পড়তো। এখন সবাই আমাদের কাপল ভেবে চোখ সরিয়ে নেবে। আশেপাশে কি হচ্ছে তা তো দেখবি না। সাধে কি বলি, মিনি সাইজের হাতি, হাতে পায়ে বড় হয়েছি শুধু। ব্রেইন এখনো আকাশেই রয়ে গেছে, ভূমিতে এখনো ল্যান্ড করেনি। আমি একটু ঘুমাবো, খবরদার ডিস্টার্ব করবি না। পড়া শেষ করে আর চোখে পাশের ছিটে তাকালো। দেখে ওখানে কিছু মধ্যবয়স্ক পুরুষ। সে তাকানো তো চোখ ফিরিয়ে নিচ্ছে। মনে মনে কয়েক দফা বকা দিল এদের। 3 ঘন্টা পর কুষাণ এসে পড়ল। নমিতার ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বলল। যাক, এতক্ষণ একটা বোঝা নামলো। কুষাণ চোখ ছোট ছোট করে বলল। কোন বোঝার কথা বলছিস? তোমার এত বড় মোটা মাথাটা যে এতক্ষণ যাবৎ আমার কোলে ছিল সেটার কথাই বলছি। কুষাণ মৃদু রাগ দেখিয়ে বলল। তুই ইনডাইরেক্টলি মিন করলি আমি মাথা মোটা। শোন, আমার মাথায় এতটা ওজন না। ফ্রিতে উপকার করছি, কোথায় কৃতজ্ঞ থাকবি তা না করে কথা শোনাচ্ছিস। এত বড় উপকার সচরাচর কেউ করে না। নেহাত আমার দয়ালু মন, তাই করলাম। হ্যাঁ, কত বড় উপকার করেছো তা তো দেখতেই পাচ্ছি। ঠিক তো উসুল করেই নিলে। তুমি একটু শোনো, তুমি আমার উপর করেছো, আমিও তোমাকে ফ্রি বালিশ সার্ভিস দিয়েছি। দুটো মিলে শোধবোধ। আন্ডারস্ট্যান্ড? নমিতা ভেঙচি কাটলো। এতক্ষণে শরীরটা হালকা লাগছে তার। কুষাণ নির্বিড় করে বলল। বালিশের সার্ভিসটা যেমন করে মন্দ হয় না। কিন্তু মুখে বলল। ছি নিমু, এতটুকুর জন্য খোটা দিয়ে দিলি? নমিতা বিস্মিত কণ্ঠে বলল। আমি আবার কোথায় তোমাকে খোঁচা দিলাম? আমি তোমাকে জাস্ট বুঝালাম উপকার তুমি একা নও, আমিও করেছি। কুষাণ এবারও হতাশ হলো। নমিতা থেকে দৃষ্টি সরিয়ে ম্লান স্বরে বলল। আমি কত মানুষ দেখেছি, কিন্তু তোর মতো একটাও দেখিনি। দেখবা কি করে, নমিতা অনলি ওয়ান পিস। কুষাণ আর কথা বাড়ালো না। সে উঠে কোথাও একটা গেল। নমিতা ফোনটা বের করে একটু পর আবার রেখে দিল। ট্রেনে ফোন হাতে রাখা নিরাপদ না। একটু পরে কুষাণ ফিরে এলো। ব্যাগের চেন খুলে একটা টিফিন বক্স বের করলো, যেটা পলিথিন দিয়ে মোড়ানো। নমিতা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। টিফিন বক্সে কয়েকটা রুটি আর গরুর মাংস। কুষাণ নমিতার সামনে ধরে খেতে বলল। নমিতা রুটি ছোট টুকরোটা মুখে পুরে নিল। জেঠিমা এসব কখন প্যাক করলো? তুই যখন রেডি হচ্ছিলি তখন। ও, নমিতা বলল। তারপর দুজন চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আবারও আগের মতো জানালার বাহিরে তাকিয়ে বসে রইল নমিতা। বাহিরে গাছপালা, নদী, নালা, মাঠ ঘাট পরিবেশ দেখছে। ট্রেনে বসে এই দৃশ্য উপভোগ করতে বেশ লাগে তার। কুষাণ ব্যাগ থেকে একটা বই বের করে পড়ছে। এখনো পৌঁছাতে অনেকটা সময় বাকি। মূলত সময়টাকে বোরিং ফিল না করানোর জন্য বই পড়া। সন্ধ্যায় বাড়ির কাছে পৌঁছালো তারা। ক্লান্ত শরীরে এলোমেলো ভাবে পা ফেলছে নমিতা। ব্যাগে অতিরিক্ত বইয়ের জন্য লোহা বহন করার স্বাদ পাচ্ছে যেন, এতটাই ওজন। বাড়ির সামনে রাস্তায় বড় একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে একজন পুরুষ তো শক্তপোক্ত হাত ধরে নিল তাকে। আকস্মিক কি ঘটেছে সাথে সাথে কিছুই বুঝতে পারলো না। শুধু পুরুষালী হাতের স্পর্শে হঠাৎই কেঁপে উঠল। নজর কথিত হলো শ্যাম বর্ণের পুরুষটির ওপর। তবে তা বুঝতে দিল না তার অনুভূতিটা। নিজেও উপেক্ষা করলো। কুষাণের হাত দুটো সরিয়ে নিজের মতো হাঁটা দিল। বাজার থেকে হেঁটে আসতে হয় তাদের বাড়িতে। এতটুকু পথ অতিক্রম করে আরো ক্লান্ত হয়ে পড়লো। কুষাণ নরম স্বরে বলল। একটু দেখে হাঁটবি না? এখনই তো পড়ে যাচ্ছিলি। নমিতা কণ্ঠে ঝাড় নিয়ে বলে। কিভাবে দেখবো? দেখো না রাত হয়ে গেছে, অন্ধকারে কিছু দেখা যায়? কুষাণ বুঝলো এখন একে কিছুই বলে পার পাওয়া যাবে না। শরীরে এখন অনেক রাগ। তাই নমিতার মন গলাতে বলল। ঠিক আছে, ব্যাগটা আমার হাতে দে তাহলে। কটমট দৃষ্টিতে তাকালো নমিতা। কুষাণ একটু থেমে আমতা আমতা করে বলল। না মানে, তাহলে তোর হাঁটতে সুবিধা হতো আর কি। নমিতা কিছু বলল না, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পরখ করে সোজা বাড়ির ভিতর ঢুকে গেল। কোথাও মনোযোগ দিয়ে নিজের রুমে প্রবেশ করলো।
ডানে বামে কে কি করছে একবার দেখার প্রয়োজনও বোধ করলো না সে, শুধু বিড়বিড় করে বলছে, পুরো রাস্তা আমি বয়ে নিয়ে এসে এবার তার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। ঘরের দুয়ারে এসে চোখে পড়লো আমার কষ্টটা। আগলা পিরিত দেখানোর আর মানুষ পায় না। সেসব কিছুই শুনতে পেল না কুষাণ। কুষাণকে দেখা মাত্রই রাহেলা বানু হেসে দিলেন, প্রশস্ত হেসে বললেন, ভাই, তুমি আইয়া পড়ছো? দাদু, আমি আইয়া পড়ছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই। এই তোরা কে কই আসিস? দেখে যা, আমার দাদু ভাই আইছে। কুষাণ মুচকি হেসে এক হাতে জড়িয়ে ধরলো। একে একে সবাই বেরিয়ে এলো। সবাই বলতে নমিতার মা বাবা আর ছোট ভাই। বাড়ি একটা কাজের মেয়ে আছে, সেও বেরিয়ে এলো তাদের সাথে। তেমন একটা হাসি খুশি ভাব নেই কারোর মধ্যে। কুষাণ আসায় খুশি হয়েছে, তাও বোঝা যাচ্ছে না। বাড়ির পরিবেশটা কেমন যেন গুমট। কুষাণ তার কাকার সাথে কুশল বিনিময় করলো, খুব বেশি কথা বললেন না। নাজিম তরফদার অল্প কথায় কুশল বিনিময় করে অসুস্থতার বাহানা দিয়ে রুমে চলে গেলেন তিনি। নমিতার মা শাহানাত বেগম কুষাণকে উদ্দেশ্য করে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কাকিমা, কোনো অসুবিধা হয়নি। তাহলে এখন রুমে যা বাবা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেকটা সময় জার্নি করে এসছো, তোমার বিশ্রাম দরকার। আমি খাবার নিয়ে আসছি। বলে তিনিও চলে গেলেন। দেখে বোঝা যাচ্ছে মেয়ে পালিয়ে যাওয়ায় মন মেজাজ খুব একটা ঠিক নেই। কুষাণও বুঝতে পারলো তাদের মনের অবস্থা, তাই চুপচাপ তার রুমে চলে গেল। পরদিন সকালবেলা পাখির কিচিরমিচির ডাক শুনে ঘুম ভাঙলো কুষাণের। জানালার ধারে একটা ছোট আম গাছের ডালে কোকিল ডাকছে। চোখ মেলাতেই মুখ উপচে পড়লো এক চিলতে মিষ্টি রোদ, যার উষ্ণতায় মন জোড়ালো তার। তবে সে উঠলো না, কম্বল মুড়ি দিয়ে আবারও আরাম করে শুয়ে পড়লো। উষ্ণ রোদের তাপে আর একটু ঘুমানো যাক। নমিতা থমথমি মুখ করে উঠোনের দিকে ঘরের সিঁড়িতে বসে আছে। নমিতাদের বাড়িটি একতলা বিশিষ্ট, তবে অনেক লম্বা। উঠোনে প্রায় অনেকটা জায়গা খালি, সেখানে দাঁড়িয়ে একদল পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেওয়ার সুযোগে বদনাম করে যাচ্ছে, যা চুপচাপ সহ্য করতে হচ্ছে সকলের। নমিতাকে সকালে উঠতেই তার মা শাসিয়েছেন, কেউ কিছু বললে যেন কারো প্রত্যুত্তর না করে। তাই গালে হাত দিয়ে তাদের কুটনামিগুলো দেখছে। একটু পরেই মাঝদিনে দাপটের সঙ্গে হাজির হলেন নমিতার সৎ ফুপু আফসানা। নমিতা তার ফুপুকে দেখে এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো, কেমন আছো ফুপু? তিনি ঠোঁট বাঁকিয়ে জবাব দিলেন, তোরা যা শুরু করেছিস এরপরে আর ভালো থাকে কি করে? মান সম্মান নিয়ে হাডুডু খেলা শুরু হয়েছে বাড়িতে। কথার ভাঁজে সূক্ষ্ম খোঁচাটা দিয়ে তিনি বড় বড় কদমে ঘরে ঢুকলেন। বলা বাহুল্য নমিতার দাদার প্রথম স্ত্রীর সন্তান হানিফ তরফদার এবং আফসানা তরফদার। আফসানাকে জন্ম দিতে গিয়ে প্রথম স্ত্রী মারা যায়। আফসানার বয়স যখন 2 বছর, তখনই তার দাদা দ্বিতীয় বিয়ে করেন। রাহেলা বানুকে বউ করে আনেন এই বাড়িতে। তার ঘরেও 2টি সন্তান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় সন্তানটিকে বাঁচাতে পারেনি। তার জীবিত একটি সন্তান নাজিম তরফদার। হানিফ তরফদার সৎ মাকে আপন করে নিলেও আপন করতে পারেনি আফসানা, তাই তো সর্বদা অপমান করতে প্রস্তুত থাকেন। নমিতা তপ্ত নিঃশ্বাস ফেলে যেই রান্নাঘরের দিকে এগোতে নিবে, অমনি প্রতিবেশীর কিছু তিক্ত বুলি কর্ণকুহরে শ্রবণ হলো। সঙ্গে সঙ্গে ক্ষোভটা যেন মাথায় চড়ে উঠলো তার। নিজেকে ধরে রাখা কোনোভাবেই সম্ভব হয়ে উঠল না। মায়াবী মুখশ্রীর আদল কয়েক সেকেন্ডের ভেতর শক্ত হয়ে গেল। এগিয়ে গিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, চাচি, কিছু মনে করবেন না। আপনার মেয়ে সাদিয়ার যেন কয়বার বিয়ে হয়েছে আমার না ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, 2বার বিয়ে হয়েছে সাদিয়াপুর। আমি কি ভুল বললাম? মহিলাটি শান্ত হয়ে গেল। অপমানে পানসেতে হয়ে গেল মুখভঙ্গি। মুখে কোনো রাগ নেই। নৌমিতা মনে মনে হাসলো, জব্দ করতে পেরেছে তাহলে আরেকটু জব্দ করলে মন্দ হয় না। নিজেদের ইতিহাস লুটিয়ে মানুষ উপহাস করতে আসে। অপমানের বদলা অপমান, ভালোবাসার বদলা ভালোবাসা। নৌমিতা মুখের হাসিটুকু বজায় রেখে ওনার কিনারায় আঙুল পেঁচাতে পেঁচাতে আরেকটি মহিলাকে উদ্দেশ্য করে বলল, কাকি, আপনার ছেলে তো জিনিয়াস। প্রশংসা না করে পারছি না। বিয়ের 6 মাস পড়তেই সন্তানের মুখ দেখে ফেলেছে। কি আশ্চর্যজনক ব্যাপার! যেখানে 10 মাস গর্ভধারণ করতে হয়, সেখানে 6 মাসেই পরিপুষ্ট বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে তারা। সত্যি জিনিয়াস আপনার ছেলে এবং বৌমা, জবাব নেই।
পাশে থাকা অন্য একটি মহিলা কথাটি বলল নৌমিতার মা নৌমিতাকে ধমকালেন। মেয়ে যখন মা বাবার মুখে চুনকালি লাগাতে দ্বিধাবোধ করেনি, তাহলে মানুষের কটুবাক্য তো শুনতেই হবে। কোনো রকম থামিয়ে রান্নাঘরে নিয়ে গেলেন নৌমিতাকে। মহিলাগুলো নিজেদের দোষ ঢাকতে নৌমিতাকে বিভিন্ন কথা শোনাতে প্রস্থান করলো। নমিতা রাগে পুষছে, ক্রোধের তোপে রান্নাঘরে থাকা সবজিগুলো এদিক সেদিক ছুটছে। কেন তাকে সবটুকু বলতে দিল না? সে তো আরো ভালোভাবে হেনস্থা করার জন্য প্রস্তুত ছিল। কেন মানুষ বাড়ি বয়ে এসে অপমান করে যাবে? এসব বিভিন্ন প্রশ্ন, যা কানেও নিচ্ছে না শাহনাজ বেগম। ক্ষুব্ধ স্বরে বিড়বিড় করে বারান্দা খালি পায়ে হাঁটছে নমিতা। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে ফোন। সোজা তার দাদি রাহেলা বানুর ঘরে ঢুকলো। রাহেলা বানু তখন বিছানায় বসে বসে পান বানাচ্ছেন। নমিতা ভাতের প্লেটটা টেবিলের উপর রেখে তাগিদ জড়ানো কণ্ঠে বলল, পান রাখো দাদু, ভাত খেয়ে ওষুধ খেতে হবে এখন। অমনি অমনি আইতে না আইতে শাসন শুরু করলি? আমি না থাকায় এই কয়েকদিন অনেক আরাম করে ফেলেছো, অনেক অনিয়মও করেছো। এখন আর কোনো অনিয়ম হবে না। সোজা ভাত খাবে, তারপরে ঔষধ। আর যেন না বলতে হয়। রাহেলা বানু অগত্যা না পানটা টেবিলের উপর পানের থালায় রেখে ভাত খেতে শুরু করলো। নমিতা বিছানায় বসলো, কিছুটা শান্ত মেজাজে ফোনটা হাতে নিল। তৎক্ষণাৎ ডাক পড়লো তার। আফসানার হাক ডাকে কান পাতা মুশকিল। নমিতা ফোন রেখে দৌড়ে বেরোলো। আফসানা তার রুমের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নমিতা এগোতে ঠাস দিয়ে বলল, ভূমিকম্প হওয়ার কোনো দরকার নেই পুপু। তোমার গলার পাওয়ারে বাড়ির দেওয়ালগুলো নড়বড়ে হয়ে যাবে। হাসতে হাসতে মুখের উপর অপমানটা করেই দিল নমিতা। চড়া মেজাজটা আরো বিগড়ে গেল আফসানার। কপালে অসংখ্য ভাঁজ ফেলে বদক্ষত কণ্ঠে বলল, কথায় তো ভালোই তেজ। আমি তো শুধু বাড়ির দেয়াল নড়বড়ে করেছি, বাড়ির মান সম্মান তো নড়বড়ে করেছিস তোরা। তোর বোন তো পুরো ডুবিয়ে দিয়েছে। কি পরিমাণ নির্লজ্জ ভাবা যায়? কালো ভূত হলে কি হবে? ঠিক ওই নাগর জুটিয়ে ফেলেছে। আরেকদিন শুনবো তুইও তোর বোনের পথ বেছে নিয়েছিস। কিছু বলতে পারলো না নমিতা। তার বোনকে নিয়ে বাজে কথাগুলো এখন চুপচাপ গিলতে হচ্ছে। গোমরা মুখে বলল, কি কাজের জন্য ডেকেছো বলো, নয়তো চললাম। আমার এত আজাইরা সময় নেই। আমার ঘরে ইঁদুর ঢুকলো কি করে? বিড়ালের পটি দিয়ে পুরো বিছানা মাখামাখি অবস্থা। এসব কি করে হলো? কে পরিষ্কার করবে এখন? নমিতা তেমন একটা গুরুত্ব দিল না যেন। আবারও চওড়া হেসে জবাবটুকু রাখলো, তোমার ঘরে কখন কে ঢুকবে, কে বের হবে, এসব খবর তো আর আমরা রাখি না, জানার কথাও নয়। তুমি তো বড় একটা তালা ঝুরিয়ে যাও। তুমি বরং একটা কাজ করো, তোমার রুমের সামনে একটা দারোয়ান রেখে দাও। দারোয়ানকে বলে দিও তোমার পারমিশন ছাড়া যেন কাউকে ঢুকতে না দেয়। তাহলে ইঁদুর, বিড়াল, মশা মাছি কেউই আর ঢুকতে পারবে না, নোংরাও হবে না। আমি এখন আসছি, অনেক কাজ আছে। বড় বড় কদম ফেলে এতক্ষণে কিছুটা পথ চলে গেল সে। এদিকে আফসানার বিরামহীন বকবক এখনো থামেনি। কাজের মেয়ে রুবিকে ডেকে পরিষ্কার করার নির্দেশ দিয়েছে। নমিতা মনে মনে বেজায় খুশি। ভেবেছিল হয়তো তাকে দিয়ে পরিষ্কার করাবে এসব, কিন্তু নমিতা বুদ্ধি করে কেটে পড়লো। সাথে অপমানের জবাবটাও দিতে পেরেছে। ফেঁসে গেল বেচারি কাজের মেয়েটা। ঠোঁট গোল করে চাপা নিঃশ্বাসটা ত্যাগ করে নির্ভর পায়ে তার দাদির ঘরে ঢুকলো নমিতা। ওখানে কুষাণ আগে থেকে বসেছিল। নমিতাকে দেখার সাথে সাথে আদেশটা ছুড়ে দিল, এই নিমু, এক কাপ কফি নিয়ে আয়। বলে রাহেলা বানুর সাথে আবারও খোশ গল্পে মেতে উঠলো। এতক্ষণ যেন নমিতারই অপেক্ষায় ছিল সে। নমিতা ব্যস্ত পেয়ে গেল রান্নাঘরে। কিছু সময় পর কফি নিয়ে এলো ঘরে। কোনো কথা বললো না সে। কফিটা কুষাণের হাতে দিল। তার ভাবসাব বুঝতে পারলো না কুষাণ। তবে সকাল থেকে আড়াল থেকে নমিতার কর্মকাণ্ডগুলো দেখছে এবং শুনছে, তা মনে পড়তে কুষাণ বলল, কিরে বোম্বাই মরিচ, সকাল থেকে এত ঝাল ছড়াচ্ছিস কেন? আকস্মিক বোম্বাই মরিচ দেখায় একটু খ্যাপাটে স্বরে নমিতা বলল, খবরদার কোনো উদ্ভট নামে ডাকবে না আমায়। তোমাকে কি আমি কুমড়ো বলে ডাকি? ডাকি না তো। সো কোনো ধরনের চুলকানিমূলক কথাবার্তা আমি শুনতে চাচ্ছি না। রাগের কারণে যা মুখ দিয়ে আসলো বলে দিল। বলার পর বুঝতে পারছে খুব বড় বেয়াদবি করে ফেলেছে সে। কুষাণ নির্লিপ্ত ভাবে কফির কাপে ঠোঁট ছুঁয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলল, এই বেয়াদবকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় বলো? চুলকানিমূলক কথাবার্তা আবার কি? দিন দিন শুধু অধপতন দেখছি। আচার ব্যবহারের কি ছিরি?
বাড়িতে এসেও শান্তি পাচ্ছি না। দাদু, একে বিয়ে দিয়ে দাও। জামাইয়ের মার পিঠে না পড়লে এই বেয়াদবের শিক্ষা হবে না। ঠিকই কইছিস দাদু ভাই, আমিও এইটাই কই, মাইয়া মানুষের এত ঝাল থাকবো কেন? মাইয়া মানুষ যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় ততই ভালো।